এই ভিডিওতে আমরা পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করব। দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করি। পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে, এটি সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে যে পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু কিছু ধর্ম আছে, যেমন সেটা হতে পারে পারমাণবিক আকার, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি ইত্যাদি। এই সব ধর্মকে আমরা বলবো পর্যায়বৃত্ত ধর্ম। সংজ্ঞাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটু মুখস্থ করে নিতে হবে। চলো আমরা এখন কিছু পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আজকে 6টা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। দেরি না করে সরাসরি চলে যায় আমাদের আজকের টপিককে। খেয়াল করো, ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম, ধাতব ধর্ম বোঝার আগে আমাকে জানতে হবে ধাতু কি। ঠিক আছে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। খেয়াল করো, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা যার বেশি এবং ইলেকট্রন ত্যাগ করে অবশ্যই সে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাদেরকে ধাতু বলবো। ধাতুর যে ইলেকট্রন ত্যাগের ধর্ম, এটাকেই আমরা ধাতব ধর্ম বলবো। খুবই ইম্পর্টেন্ট, ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে। খুবই সহজ, ধাতুর ইলেকট্রন ত্যাগের এই যে ধর্ম, সেই ধর্মকে আমরা বলবো হচ্ছে ধাতব ধর্ম। এবার আরেকটা ইনফরমেশন আছে কি, যে কোনো পর্যায়ের বাম থেকে ডানের গেলে ধাতব ধর্ম কমে যায়, অর্থাৎ বামের মৌলগুলো সাধারণত ধাতু হয়। ঠিক আছে, সো আমরা সেটাকে বলবো যে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা হ্রাস পায়, কারণ ডানের দিকে যে মৌলগুলো সেগুলো ইলেকট্রন ত্যাগ করার থেকে ইলেকট্রন গ্রহণ করে বেশি, সুতরাং সেইটার জন্যই মূলত বলা হয় যে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে যায়। চলো আমরা অধাতব ধর্ম নিয়ে আলোচনা করি। খেয়াল করো, অধাতব ধর্ম কি? ধাতব ধর্মের ঠিক বিপরীত। আগে আমাকে জানতে হবে অধাতু কি। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। আর অধাতুর যে ইলেকট্রন গ্রহণের ধর্ম, সেটাকে আমরা বলবো অধাতব ধর্ম। আমি আরেকবার বলি, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই যে ধর্ম, সেই ধর্মকে আমরা বলবো অধাতব ধর্ম। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ কি, যে আমরা গ্রুপ 15, 16, 17, হ্যাঁ, তো এই গ্রুপগুলো সাধারণত কি হয়, যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ মানে 2টা বা 1টা বা 3টা এরকম কম থাকে, সো তারা কি ইলেকট্রন গ্রহণ করে বেশি, তাই না? হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং এটাকে আমরা বলবো, অর্থাৎ বাম থেকে ডানে গেলে আমরা বলতে পারবো যে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি কমে যায়। এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা এখন দেখব আরেকটি পর্যায়বৃত্ত ধর্ম। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমার অন্যান্য পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রেও এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ সেটা তোমাদেরকে জানতে হবে। সো আমরা এই টপিকটা একটু ভালো করে জানবো। এই টপিকটি বোঝার জন্য তোমাদেরকে পর্যায় সারণী সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া থাকতে হবে, যে কোনগুলো গ্রুপ নির্দেশ করে, কোনগুলো পর্যায়কে নির্দেশ করে, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। আমি আশা করব পর্যায় সারণী সম্পর্কে তোমাদের সকল বেসিক ধারণা কমপ্লিট করা আছে। আমরা একটু পর্যায় সারণীতে তোমাদের নিয়ে যাই। এখানে খেয়াল করলে তোমরা দেখতে পারবা যে এই বরাবর যেগুলো গেছে সেগুলো মূলত পর্যায়কে নির্দেশ করছে, আর ওপর থেকে যেগুলো নামছে সেগুলো হচ্ছে মূলত গ্রুপকে নির্দেশ করছে। তো আমরা জানি যে এইখান থেকে এখানে গেলে হচ্ছে কি হয়, ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, তাই না? অর্থাৎ ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি ওপর থেকে আমরা নিচে নামি তাহলে একটা একটা করে নতুন শক্তি স্তর যোগ হবে, তাই না? তো সুতরাং আমরা বলতে পারবো কি, ওপর থেকে নিচে নামলে আমাদের পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে, অর্থাৎ যেহেতু নতুন করে আরেকটা শক্তি স্তর যোগ হয়। এখান থেকে অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের হচ্ছে পর্যায়ে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক আকারটা বৃদ্ধি পায় না। সুতরাং আমরা বলতে পারবো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আর একই গ্রুপের ওপর থেকে নিচে নামলে আমরা বলবো যে সেটি পারমাণবিক আকার সবচেয়ে বেশি। আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এর মধ্যে কার পারমাণবিক আকার বেশি? আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম হচ্ছে গ্রুপের সবার নিচে। এখানে যেহেতু বলা হয়েছে 3টা মৌল, এই 3টা মৌলের মধ্যে আমরা যদি সুন্দর করে গ্রুপে সাজাই,
তাহলে দেখতে পারবো ক্যালসিয়াম হচ্ছে সবার নিচে এবং একই গ্রুপের ওপর থেকে নিচে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। সুতরাং আমরা বলতে পারবো যে ক্যালসিয়ামের পারমাণবিক আকার এই তিনটি মৌলের ক্ষেত্রে সবচেয়ে বেশি। আবার যদি আমরা বলি অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ফসফরাস এই তিনটি মৌলের মধ্যে কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বেশি, তাহলে কোনটি বলতে হবে? দেখো, বাম থেকে ডানে গেলে হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে আমরা সবচেয়ে বামের মৌল কোনটা আছে এখানে? অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ফসফরাসের মধ্যে সবচেয়ে বামের মৌলটি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। সুতরাং আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার এখানে বেশি এই তিনটি মৌলের ক্ষেত্রে। আশা করি তোমরা পারমাণবিক আকার বিষয়টা বুঝতে পেরেছ। অর্থাৎ যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় এবং গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। তোমরা নিশ্চয়ই আমরা পর্যায় সারণীতে তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন মনে রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার আয়নীকরণ শক্তি বেশি, আর পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি তার আয়নীকরণ শক্তির মান কম। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা জানি বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে যায় আর উপর থেকে নিচে নামলে হচ্ছে পারমাণবিক আকার বেড়ে যায়। তাহলে আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানে যাই তাহলে ডানের মৌলের পারমাণবিক আকার সবচেয়ে কম, আর আকার যেহেতু কম তাহলে আমরা বলতে পারবো যে আয়নীকরণ শক্তি তার বেশি। আবার যদি আমরা ওপর থেকে নিচের দিকে যাই তাহলে ওপরেরটার হচ্ছে কম আর সবচেয়ে নিচের যেটা থাকবে গ্রুপের সেটা হচ্ছে পারমাণবিক আকার বেশি। তাহলে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে গ্রুপের সবার উপরে যে আছে তার আয়নীকরণ শক্তির মান বেশি। আমরা একটু পর্যায় সারণীর আলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ আমরা সেখানে দেখেছি যার পারমাণবিক আকার কম তার আয়নীকরণ শক্তি বেশি। আমরা যদি এখানে বলি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই তিনটা মৌল নিয়েছি, এই তিনটি মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, তাহলে আমাদেরকে বলতে হবে যে যার পারমাণবিক আকার সবচেয়ে কম তার আয়নীকরণ শক্তির মান বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম গ্রুপের সবার উপরে অবস্থিত, সুতরাং বেরিলিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে কম, আর এটার জন্য আমরা জানি যার পারমাণবিক আকার সবচেয়ে কম তার আয়নীকরণ শক্তির মান বেশি। সুতরাং এখানে আমরা বলতে পারবো যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। আবার যদি জিজ্ঞেস করে যে কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, আমরা ঠিক আবার যদি এখানে নেই যে বেরিলিয়াম নিলাম, ম্যাগনেসিয়াম নিলাম এবং ক্যালসিয়াম নিলাম, তো এখানে যদি আমাকে বলা হয় যে কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, তাহলে আমরা সেখানে কি বলবো? যার পারমাণবিক আকার সবচেয়ে বেশি তার আয়নীকরণ শক্তির মান কম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপের সবার নিচে অবস্থিত হচ্ছে ক্যালসিয়াম, সুতরাং ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক আকার সবচেয়ে বেশি, আর যার পারমাণবিক আকার সবচেয়ে বেশি তার আয়নীকরণ শক্তির মান কম। সুতরাং আমরা বলতে পারবো যে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। আসো এবার আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা একটু দেখে নিই। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আমরা ওই মৌলের আয়নীকরণ শক্তি বলি। আমি আরেকবার বলি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা, খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসো আমরা ইলেকট্রন আসক্তি দেখব। ইলেকট্রন আসক্তি কি? আমাদেরকে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তির মান বা শক্তির মান কমে যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা আগেরটায় অর্থাৎ যে আয়নীকরণ শক্তি সেখানেও দেখেছি পারমাণবিক ব্যাসার্ধের সাথে রিলেটেড, তারপর ইলেকট্রন আসক্তিও পারমাণবিক সাথে মানে ব্যাসার্ধের সাথে সম্পৃক্ত। অন্যান্য যেগুলো দেখবা সেগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের সাথে সম্পৃক্ত। সুতরাং পারমাণবিক ব্যাসার্ধ বিষয়টা মানে ভালোভাবে বুঝতে পারলে বাকি পর্যায়বৃত্ত ধর্ম বোঝাটাও খুবই সহজ। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যে যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার ইলেকট্রন আসক্তির মান বড়, আর যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার ইলেকট্রন আসক্তির মান কম। এখানে যদি আমরা নিলাম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই তিনটি মৌল যদি আমরা চিন্তা করি তাহলে এই তিনটি মৌলের মধ্যে পটাশিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি পারমাণবিক আকার এবং লিথিয়ামের হচ্ছে সবচেয়ে কম পারমাণবিক আকার। তো এই ক্ষেত্রে যদি এই তিনটি মৌল দিয়ে বলে যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি, তাহলে আমরা কি বলবো? যে লিথিয়ামের ইলেকট্রন আসক্তির মান বেশি, কারণ যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার ইলেকট্রন আসক্তির মান বেশি, আর যার পারমাণবিক আকার বেশি তার ইলেকট্রন আসক্তির মান কম। আশা করি তোমরা ইলেকট্রন আসক্তি বিষয়টা বুঝতে পারছো।
এবার আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতা। খেয়াল করো, তড়িৎ ঋণাত্মকতা কি? যে পারমাণবিক ব্যাসার্ধ যার কমবে তার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। খেয়াল করতে হবে, পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, আর পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান কম। আসো পর্যায় সারণীতে। ধরো এবার তোমার দেওয়া আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন, এই তিনটি মৌল তোমাকে দিয়ে দিল এবং বলল যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে আমরা এখানে দেখেছি যে কি দেখেছি আমরা যে যার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম তার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর যার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি তার তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি পর্যায়টা সাজাই ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার সবচেয়ে বেশি এবং সিলিকনের পারমাণবিক আকার সবচেয়ে কম। তাহলে আমরা এখানে বলতে পারবো সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এবং ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। আশা করি তোমরা তড়িৎ ঋণাত্মকতা বিষয়টি বুঝতে পেরেছো। সুতরাং চলো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটাও আমরা দেখে নেই, যে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আরেকবার বলি সংজ্ঞাটা, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আশা করি তোমরা তড়িৎ ঋণাত্মকতা এবং অন্যান্য পর্যায়বৃত্ত ধর্মগুলো বুঝতে পেরেছো। আমাদের কার্যক্রম ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবা।